বাড়ি থেকে বেরোতে বেরোতেই সকাল গড়িয়ে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে দোষটা আমারও না, আবার ঠিক মায়েরও না। দোষটা হঠাৎ আগাম সতর্কবার্তা ছাড়াই বাড়িতে উড়ে এসে জুড়ে বসা তিনজন আত্মীয়ের। আগাম বলা কওয়া নেই, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সাত সকালে তারা এসে হাজির বাড়িতে। বিরক্ত লাগে না? তার উপর আবার খুব চেনা পরিচিত, বিপদে আপদে দরকারে প্রয়োজনে পাশে থাকা আত্মীয় নয়, একেবারে ধ্যার ধ্যারে, কোনোদিন খোঁজ খবর নেয় না, চিঠিপত্র পাঠায় না এমন আত্মীয়। বাক্স প্যাঁটরা গুছিয়ে এমন করে এসেছে যেন বছর ঘোরার আগে যাবে না বলেই মনে হচ্ছিল তখন। আজই আমার বড্ড তাড়া ছিল, আর আজই এনাদের আগমন ঘটল। কথাটা ভাবতেই কেমন যেন মনটা দুষে গেল। কি আর করব? শেষে দিব্যি দাঁত বের করে হেসে টেসে ওদের সামনে গিয়ে মস্ত প্রণাম ঠুকে বললাম, আরে ছোট পিসি যে, আরে আসো আসো আসো, কেমন আছো? অনেকদিন পরে এলে তো। কিরে বল্টু, কেমন আছিস? মিনু কোন ক্লাস হলো এবার তোর? হ্যাঁ, পিসেমশাই এলো না কেন? ইত্যাদি নানান প্রশ্ন বাক্য বিনিময় করছিলাম, আর ঘড়ির কাঁটা নিজের খেয়ালে ঘুরে চলছিল। কিন্তু তারপরও বিপদের ঘন কালো ছায়া পুরোপুরি কেটে গেল না। ছোট পিসি আর মিনু অব্দি ঠিক ছিল। শেষের ওই বল্টুর কথাটা ভাবতেই বুকের ভেতরটা ধকধক করে উঠল। চোখের সামনে ভেসে উঠল গতবার এসে আমার অত সুন্দর বিষ্ণুপুরের ঘোড়া আর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কাঁচের পদকটার অবস্থার কি হাল করেছিল বল্টু। ফুটবল নিয়ে যেই একটা ধাক্কা দিয়েছে, অমনি দেওয়াল আলমারির কাঁচ ভেঙে ঝনঝন করে নিচে পড়ে যায় ওই দুটো জিনিস। বাকি কয়েকটা জিনিসও আহত হয়েছিল বটে, কিন্তু ওই দুটো একেবারে নিহত। মনটা এমন ভাবে ভেঙে গিয়েছিল, মনে হচ্ছিল বল্টুকে পিটিয়ে ছালটা আমরা তুলে নিই। অমন হাড়বজ্জার ছেলে জন্মে দেখিনি মাগো, কিন্তু সেটাও করতে পারিনি। ভদ্রলোকের মতো হে হে করে হেসে বুকে ব্যথা নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলেছিলাম, আরে ছেলে মানুষ, এখন তো দুষ্টুমি করবেই, এটাই তো দুষ্টুমি করার বয়স। তখন আবার সাথে সাথে নিজের ওই বয়সের কথাটাও মনে পড়েছিল আমার। মায়ের ভয়ে ওই বয়সেও একটা বল হারিয়ে এলে মা কাঁচা কঞ্চি দিয়ে মেরে হাত ফুলিয়ে দিত, আর জিনিস ভাঙলে তো কোনো কথাই নেই, বাবা দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম পেটাতো। বিন্টুর বয়স 6-7 হবে, যথেষ্ট বুদ্ধিমান ছেলে, কিন্তু হলে কি হবে? চোখগুলো সারাদিন এদিক সেদিক পাক খাচ্ছে, গোল গোল করে ঘুরছে কোন জিনিসটার পিন্ডি কখন চটকাবো। সারাদিন মাথাতে এই ধান্দা। পড়াশোনা নামে ভদ্রে করে, তবে তার জন্য তার মা বাবার কোনো কষ্ট নেই। বাবা দে, কত বড় হয়ে গেছিস তুই, কতদিন দেখিনি তোকে। পিসির এমন কথা শুনে মনে মনে ভাবলাম, সেটাই তো, কোনোদিন তো বিপদে আপদে পেলাম না। টেলিফোনে টাকা কাটবে বলে কখনো ফোনও করো না। পোস্টমাস্টার তোমাদের হরিপুর থেকে চিঠিও আনে না কখনো। কি করে দেখবে বলো আমায়? আমি তো বড় হবই। এখন তো নিশ্চয়ই সমস্যায় পড়ে টাকা চাইতে এসেছো। তোমার বরটাও পিসি এত গোবর গণেশ, পুরুষ মানুষ হয়েও কাজে কমবে নেই। সেই তো এরও ধারের টাকায় খায়, এদিকে দিব্যি সুস্থ সবল চেহারা। কিন্তু সব কথা মনে মনে রাখতে হলো, মুখ ফুটে এই কথাগুলো বলার জায়গায় বললাম। আচ্ছা বেশি, ঘরে এসে বসো, মা পুকুরে গেছে নাইতে, এলেই তোমাদের দেখে খুশি হবে। বিল্টু, মিনু, কি খাবে বলো? অমনি বড় সড় রকমের খাবারের ফরমাস সরে এলো এক এক করে। পকেটে টাকা আর দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম দুপুর 2:45 ট্রেনটা কোনোভাবে ধরা সম্ভব নয়। দোকানে গিয়ে মায়ের আদেশ মতো কাদা গুচ্ছিক টাকা পয়সা খসিয়ে ব্যাগ ভরে আনলাম বাজার এনে। হাসি মুখে বাড়ি এসে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। মায়ের থেকে যে একটু সাহায্য পাবো সেই উপায়ও নেই, কারণ মা কাজে ব্যস্ত, রান্নায় ব্যস্ত। অগত্য মধুসূদন একাই বাক্স গুছিয়ে পেটে কটা ভাত মাংস দিয়েই ছুটলাম স্টেশনের পথে। যেতে হবে 5 পোতায়। মতিহার স্টেশনে নেমে তারপরেও শুনেছি বেশ অনেকটা পথ। মতিহার স্টেশনে পৌঁছাতেই লাগবে প্রায় 3 ঘন্টা। বাড়ি থেকে বের হলাম তখন প্রায় 2:30 হবে দুপুর। সমস্ত কিছু দরকারি জিনিসপত্র কাঠের আলমারিতে তুলে চাবি দিয়ে বল্টুর ভেঙে ফেলার মতো জিনিসগুলোকে অন্যত্র সরিয়ে রেখে মাকে সব বুঝিয়ে দিয়ে আসতেই আরো বেশি দেরি হয়ে গেল। না হলে আমার 1:30টায় বেরোনোর কথা ছিল। তাড়াতাড়ি হাঁটা লাগলাম।
শেষের দিকে প্রায় একরকম ছুটতেই থাকলাম, কিন্তু একদম স্টেশনের সামনে এসে পৌঁছাতেই দেখি ট্রেনটা ততক্ষণে প্ল্যাটফর্ম ত্যাগ করে চলে গেছে। যাকে বলে তীরে এসে তড়ি ডুবে যাওয়া। রাগটা ঠিক কার উপর করব বুঝতে পারছি না। অফিসের কলিগ পঞ্চানন কর্মকারের ওপর, নাকি অফিসের হেডের ওপর, নাকি ছোট পিসির ওপর, নাকি বল্টু, নাকি নিজের ওপর। মাথাটা ঘেঁটে আমার এখন। পঞ্চানন কর্মকার ছুটিতে পুরী ঘুরছে নতুন সুন্দরী বউ নিয়ে। সেই জন্য এখন আমাকে যেতে হবে পাঁচপোতায় ক্লায়েন্টের বাড়িতে সই আনতে, আর তাকে তার সমস্ত টাকা পয়সার হিসেব বুঝিয়ে দিতে। আসলে আমি গ্রামীণ একটা বেসরকারি ব্যাংকে কাজ করি। সেখানে প্রিয়দর্শী নামের একজন ভদ্রলোক ইন্স্যুরেন্স করিয়েছিলেন বছর 10 আগে। 3 মাস হলো তারই মৃত্যু হয়েছে। এখন তাই সম্পূর্ণ টাকা তার স্ত্রীকে দিয়ে শৈশাবোধ করিয়ে দিয়ে নিয়ে আসার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। কি আর করা যাবে, চাকরি বাঁচাতে হলে এখন এটাও করতে হবে। তাই যখন হেড স্যার দায়িত্বটা দিল, মুখ বেজার করে বড় করে হ্যাঁ সূচক ঘাড় নেড়েছিলাম। স্টেশনে তেমন ভিড় নেই, গুটি কয়েক লোক যাওয়া আসা করছে ব্যস্ততার সাথে। ঘুমটি 3-4টে, চা বিস্কিটের দোকান। সেখানেই আবার দুপুরের ভাত, মাছ, পরোটা, ঘুগনিও পাওয়া যাচ্ছে। পরের ট্রেনটা বিকেল 4:30 আবার। অতক্ষণ কি করব ভেবেই গাটা ঝিমিয়ে উঠল আমার। ব্যাগে একটা ভূতের গল্পের ত্রিমাসিক পত্রিকা ছিল। সেটা বের করে একটা জম্পেশ গল্প খুলে পড়তেই মনটা ওখানে চলে গেল সম্পূর্ণভাবে। সময়টা যেহেতু বর্ষাকাল, তাই হঠাৎ করে আকাশে কালো মেঘ করলো, সাথে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তাতেই এত দূর ছুটে আসার ক্লান্তি আর শরীরের আলিস্যি ভাবটা কেটে শরীরটায় কেমন একটা আরাম লাগলো আমার। জম্পেশ গল্পটা পড়েও মনটা বেশ ভালো লাগছিল। এতক্ষণের বিরক্ত ভাবটা আর নেই এখন। 1 কাপ চা আর সিগারেট খেয়ে অল্প সময় দাঁড়াতেই ট্রেন নির্ধারিত সময়ই চলে এলো। ট্রেনে উঠে গিয়ে জানলার ধারে বসার জায়গাও পেয়ে গেলাম। ট্রেনটা সামান্য দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো নিজের গতিতে। হাত উল্টে দেখলাম 4:35 বাজে। তবে ভিড় তেমন নেই ট্রেনে। হাতে গোনা কয়েকটা লোক বসে আছে কামরাতে ছড়িয়ে ছিটিয়ে। সময় গুনে বুঝলাম ঠিক 6:30টায় ট্রেন দাঁড়াবে মতিহার স্টেশনে। সারাদিনের পরিশ্রমে চোখের পাতা ভারী হয়ে উঠল ক্রমশ। জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিতেই শরীরটা আমি সিটে এলিয়ে দিলাম। বোধহয় কাছে পিঠে কোথাও ভালো রকমের বৃষ্টি হয়েছে, তারই ঠান্ডা আমেজটা আসছে। মাথাটা হেলিয়ে দিলাম সিটে। ঘুমিয়ে পড়েছি যে কখন খেয়ালই নেই আমার। এই শশা নিন, শশা আছে, শশা নেবেন নাকি? শশা আছে। চমকে তাকিয়ে দেখি ট্রেনে শশা বিক্রি করতে এসেছেন এক মাঝ বয়সী লোক। তারই তারস্বরের চিৎকার শুনেই আমার ঘুমটা ভেঙেছে বুঝলাম। হাত ঘড়িতে দেখলাম 6:45। তার মানে প্রায় 1 ঘন্টা ঘুম হয়েছে। মনে মনে ভাবলাম ঠিকই হয়েছে ঘুমটা ভেঙে গিয়ে, না হলে যদি স্টেশন ছেড়ে চলে যেতাম। চারপাশে তাকিয়ে দেখলাম কামরাতে বসে রয়েছে মাত্র একটা লোক, তাও আমার থেকে বেশ কটা সিট পরে, উল্টো দিকে জানলার ধারে মুখ করে। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম কখন যেন ঝপ করে সন্ধ্যা নেমেছে। পথে আর ট্রেনের কামরার মধ্যেও আলোটাও তেমন জোরালো নয়, টিমটিমে হলুদ আলো, তাও বারবার নিভছে আর জ্বলছে। কানে হালকা ট্রেনের ঝমঝম শব্দ আর হুইসেলের শব্দ কানে বাজছে, আর থেকে থেকে ঠান্ডা জলো বাতাস কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। একটা মায়াবী খেলা যেন কাজ করছে কামরার মধ্যে, সেটা বেশ উপলব্ধি করতে পারছিলাম। চোখে ঘুমের রেশটা ভালো মতো কাটেনি দেখে চোখে মুখে অল্প জলের ঝাপটা দিতে উঠে গেলাম দরজার কাছে। ব্যাগের থেকে বোতল বের করে চোখে মুখে জল ছেটাতেই ঘুমটা এবার পুরোপুরিভাবে কেটে গেল। চারপাশ দেখলাম একেবারে অন্ধকার হয়ে গেছে, এমনকি ট্রেনের ভিতরেও অন্ধকার হয়ে এসেছে। মৃদু হলুদ আলোটা নিভে গিয়ে এখন ট্রেনটা ছুটছে একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে। বোধহয় গড়াই চড়ার জঙ্গল এটা। চারপাশে ঘন শালবন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। রাশি রাশি গাছগুলোকে কেমন যেন দৈত্যের মতো বড় লাগলো আমার। সেই অন্ধকারে একা দাঁড়িয়ে কিছু সময় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম।
তারপর গায়ে জল আসতেই বুঝলাম বৃষ্টির ছাট আসছে। কামরাতে থাকা লোকটির সাথে একটু গল্প করব বলে যেখানে এতটা সময় সে বসেছিল সেই দিকে চললাম। আর তখনই ঝিরিক করে ট্রেনের ভিতরে থাকা হলুদ আলোটা জ্বলে উঠল। তাতেই দেখলাম লোকটা যেখানে এতক্ষণ বসেছিল তিনি সেখানে নেই, বরং আমার ব্যাগটা যেখানে রাখা ছিল ঠিক তার পাশে লোকটি বসে রয়েছে। এবার লোকটিকে সামনে থেকে প্রথমবারের জন্য দেখলাম আমি। মুখটা হলুদ আবছা আলোতে স্পষ্ট না, গায়ে কালো রঙের চাদর মোড়ানো আপাদ মস্তক, আর পরনে কালচে ময়লা ধুতি। চুলের সামনের দিকটা কোঁচকানো, বাইরে অল্প বেরিয়েছে চাদরের আড়াল থেকে। এর বেশি আর কিছুই বোঝা গেল না লোকটিকে দেখে। মনে মনে ভাবলাম হয়তো আমার সাথে গল্প করবে বলেই আমার কাছে এসে বসেছেন উনি। যতই হোক, এমন একা একা এই ঘন জঙ্গল, তার উপর বৃষ্টিতে একটা গল্প করার সাথী পেলে মন্দ হয় না। বাইরে থেকে তখনও ছাট আসছে ভেতরে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে ভয় ভয় করছে আমার। যতই হোক, কামরাতে মাত্র দুজন, সাথে অতগুলো টাকা, অফিসের দরকারি কাগজপত্র সবই আছে। ভিতরে এসে বসলাম। লোকটিকে জিজ্ঞাসা করলাম, কোথায় নামবেন আপনি? এতক্ষণ ট্রেনের মধ্যে শুধু ইঞ্জিন আর লাইনের ঠকাস ঠকাস শব্দ হচ্ছিল। এবার সে সব কিছুকে পিছনে ফেলে ওই লোকটির গম্ভীর ভারী কণ্ঠস্বর কানে এলো, আমি নামবো মতিহার। সাথে সাথে জোরে কোথাও বাজ পড়ল কান ফাটানো শব্দ করে, আর অমনি ট্রেনের ভিতরে হলুদ আলোটা ধপ করে নিভে গেল। আর মুহূর্তেই পুরো ঘরটা কালো নিকষ অন্ধকার ঘিরে ধরল। অমন ফাঁকা কামরায়, অন্ধকার পথে, ঝড় বৃষ্টির সময় অমন গম্ভীর শব্দ শুনলে যে কারোরই আত্মারাম খাক ছাড়া হয়ে যাওয়ার যোগান থাকে। আমি যথেষ্ট সাহসী মানুষ হলেও এই সময় আমারই কেমন যেন কণ্ঠ শুনে ভয় লেগে গেল। জল খেয়ে আমি সামান্য ধাতস্থ হয়ে বললাম, ও আচ্ছা আচ্ছা, তাহলে একসাথে নামবো আমরা, বেশ ভালোই হলো। নাম কি আপনার? এখানে এত ঝড় বৃষ্টির মধ্যে একা এসেছেন কেন? লোকটা দ্বিতীয়বারও তেমন গম্ভীর ঠান্ডা কণ্ঠস্বরে প্রশ্ন করলো আমায়। প্রশ্নটা শুনে আমি উত্তর দিতে গিয়ে থমকে গেলাম। একটা অচেনা অপরিচিত লোককে কখনোই আমার আসার আসল উদ্দেশ্য জানানো উচিত হবে না, এই ভেবে আমি মিথ্যা কথাই বললাম। আগে আমার নাম দেবকুমার মুখুজ্জে, সবাই দেব বলেই ডাকে। আসলে একটা বন্ধুর বাড়িতে যাব বলে এসেছিলাম আর কি। ওর সাথে কলেজের পরে আর দেখা হয়নি তো, কিন্তু এর আগে ট্রেনটা ভুলবশত না ধরতে পারাতে বেশ দেরি হয়ে গেল। এখন তো দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে, কি যে করব। লোকটা যেন একটু হাসলেন, ঠোঁটের কোণটা হালকা ডান দিক চেপে থেমে গেল তার। আমি স্পষ্ট দেখলাম সেটা সেই আলোতে। কোথায় তার বাড়ি? আগে 5 পোতা গ্রামে, কিন্তু সমস্যা হলো আমি যদি রিক্সা পেয়ে যাই তো ভালো, না হলে আমি তো কোনো রাস্তা চিনি না। কি করব কিছুই বুঝতে পারছি না এসব। আপনি কি বলতে পারবেন? আবার নিস্তব্ধতা গ্রাস করলো। আমি সব রাস্তা চিনি, কিন্তু এই ঝড় বাদলার রাতে মানুষ পথ চলবে না। আপনি নেমে একটাও গাড়ি পাবেন না। ও আচ্ছা, তাহলে তো মুশকিল হলো। আচ্ছা, কোনো উপায় কি আছে আপনার জানা? আসলে রাতটুকু মাথা গোঁজার মতো জায়গা পেলেই হতো আমার, সকালে উঠে ঠিক একটা ব্যবস্থা হয়ে যেত। লোকটি কিছু সময় আবার স্থির হয়ে বসে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, একটা জায়গা অবশ্য আছে, তবে সেটা... জায়গা আছে মানে? রাতটুকু মাথা গোঁজার মতো কিছু পেলে আজকের কিছু চাই না আমার। কোথায় আছে আপনি জানেন? হ্যাঁ চিনি, কিন্তু সে জায়গায় থাকাটাই... আরে আমি ঠিক থেকে যেতে পারবো, কোনো সমস্যা নেই। সারাদিনের পথশ্রমে ক্লান্তি, তার উপর আবার আজকের আবহাওয়া ঠান্ডা, আমার সব জায়গাতেই ঘুম হয়, তাই সে নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যাটা শোয়া নিয়েও নয়, ও জায়গা অন্যরকম। আপনি হয়তো পারবেন না, ভদ্রলোক বাবু আপনি। হ্যাঁ বুঝতে পেরেছি,
শহরের মতো বড় হোটেল নয়, সামান্য ছোটখাটো কিছু, তাই তো? তা এমন ঘন জঙ্গলের মধ্যে বড় হোটেল রেস্তোরাঁর আশা করাটাও তো ঠিক নয়। আপনি জায়গাটার নাম বলুন। নীলকুঠি। আমি একটু হতভম্ব হয়ে গেলাম নামটা শুনে। এ আবার কেমন নাম, নীলকুঠি? মানে ইংরেজ আমলে বানানো নীলকরদের সেই কুঠি? না, এই তার অনেক পরে বানানো কুঠি। আরো কিছু জিজ্ঞেস করতে যাব লোকটাকে, তার আগেই স্টেশন চলে আসায় নেমে পড়লাম। ঘুরঘুরটি অন্ধকার স্টেশন। একটা ডিম লাইট জ্বলছে অনেক দূরে টিমটিম করে। তারই হলুদ আলোতে এমন একটা অন্য দুনিয়া তৈরি করেছে পুরো নির্জন ফাঁকা স্টেশন চত্বরটা। দুই পাশে ঘন শালবনের ঝোপ, ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছুই শোনা যাচ্ছে না সেখানে। মাঝে মাঝে কড়াত কড়াত করে শব্দ হচ্ছে মেঘ ডাকার, আর তাতেই ঝিলিক ঝিলিক করে আলো জ্বেলে উঠেছে আকাশে। স্টেশনে নেমে ট্রেনটা ছেড়ে দিতেই এক রাস শূন্যতা গ্রাস করলো আমায়। নিজেকে জীবনের সবচেয়ে অসহায় মানুষ বলে ভাবতে লাগলাম। রাগ হলো ভীষণ, কিন্তু কি আর করা যাবে। ভাবলাম নীলকুঠিতেই রাতটা কাটিয়ে নেব না হয়, যা হবে কাল সকালে। চারপাশে ঘুরে ওই লোকটিকে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথায় কে? চোখ সওয়া অন্ধকারে আর টিমটিমে হলুদ আলোতে কাউকে দেখতে পারলাম না আশেপাশে। ভয় হতে লাগলো এবার। এতক্ষণে কোথায় হাওয়া হয়ে গেল লোকটা? একসাথে তো নামলো। চারপাশে আবার তাকালাম, দুইবার ডাকলাম, আছেন? আপনি আছেন এখানে? না, কোনো সাড়া শব্দ নেই। ফাঁকা পুরো স্টেশন চত্বর। একটা জলজ্যান্ত বড় মানুষ নিমিষেই উধাও হয়ে গেল কি করে? আবার একটা বাজ পড়ল জোরে। ছড়িয়ে যাওয়া বিদ্যুতের আলোয় পুরো স্টেশনটা আবার চোখের সামনে প্রকট হয়ে উঠল আমার। ছোট এলোফালি স্টেশন এখন, যেটা পুরো ফাঁকা জনশূন্য। সামনে গিয়েই স্টেশনের টিকিট কর, তবে সেখানেও কারোর উপস্থিতি টের পেলাম না। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাই এতক্ষণের ফিস ফিসিয়ে বৃষ্টিটা এবার জোরে পড়তে শুরু করলো। মাথাটা বাঁচাতে তাড়াতাড়ি শেডের আস্তরণের নিচে গিয়ে আশ্রয় নিলাম। সিমেন্ট বাঁধানো বসার থামে বসে নিজের ভাগ্যকে দোষারোপ করছে। ভালো লাগছে না। নিজেকে নিজে বললাম, ব্যাস শালা, এখন কি একাকী স্টেশনে ব্যাগে এতগুলো টাকা নিয়ে একা বসে থাকবো? এমন একটা জায়গায় গিয়ে কেউ থাকে না নাকি? স্টেশন মাস্টারও কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? না, এখন বসে মশার কামড় খাও। কেন যে প্রিয়দর্শী বাবু এই গন্ডগ্রামে বাড়ি করতে গেলেন কে জানে। ছেলে মেয়েগুলো বলিহারি। বৃদ্ধ মাকে নিয়ে আয় তা না, ব্যাংকের লোককে যেতে হবে, যত সব। কথাটা বলে সিগারেটটা ধরাতে যাওয়ার জন্য যেই গ্যাস লাইটারটা জ্বালিয়েছি, অমনি একটা বড় ছায়া আমার সামনের দেওয়ালে এগিয়ে আসতে দেখতে পেলাম। ধীরে ধীরে ছায়াটা আরো প্রকট হলো আমার সামনে। এবার ভয়ে কাঁপতে কাঁপতে আমার হাত থেকে পড়ে গেল সিগারেটটা। হাঁটুটা কাঁপতে কাঁপতে আমার মনে হলো আমার পা দুটো বুঝে ভেঙেই যাবে এবার। এই বলতে শুনি স্টেশন মাস্টার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ বৃষ্টির রাতে অমন একটা বাজখাই গলার শব্দ কানে আসতেই আহা করে চিৎকার করে উঠলাম ভয়ে। মনে হলো হৃৎপিণ্ডটা বাইরে ছিটকে বেরিয়ে আসবে আমার। আবার সেই বাজখাই গলার শব্দ। এ স্টেশনে ওটা কই? এই বলতে শুনি স্টেশন মাস্টার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কথাটা শুনতে শুনতে মুখের উপরে একটা টর্চের আলো পড়লো আমার। অনেকটা সময় অন্ধকারে থাকার পরে হঠাৎ অতটা তীব্র আলো দেখে চোখটা প্রথমে ধাঁধিয়ে উঠলো আমার। কয়েক মুহূর্ত পরে চোখটা আবার স্বাভাবিক অবস্থায় আসতেই দেখতে পেলাম আমার সামনে বিশাল লম্বা চওড়া একজন মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। টর্চের আবছা আলোয় যতটা দেখলাম, লোকটার বুকের কাছ থেকে ভুঁড়িটা বেশ খানিকটা সামনের দিকে ঠেলে বের হওয়া। মুখটা বেশ গোলগাল, ঠোঁটের ওপর মস্ত একখানা গোঁফে তাকে ভূতের সিনেমার ভূতগুলোর মতোই ভয়ঙ্কর লাগলো আমার। লোকটা মুখে একভাবে কি যেন একটা চিবিয়ে যাচ্ছে। ঠোঁট দুটো টকটকে লাল। সাদা জামার সাদা প্যান্ট পরে অমন অন্ধকারে অমন একটা লোকের সামনে পড়লে যে কারণে ভয় লাগাটা একেবারে অস্বাভাবিক নয়। লোকটা টর্চ জ্বালিয়ে আমার মুখের ওপর কিছুক্ষণ ধরতেই
আমি বুঝলাম ইনি আদ্যপ্রান্ত একজন মানুষ, আর ততক্ষণে সেই ছায়া সৃষ্টির কারণটাও বুঝলাম। আমি লাইটারটা জ্বালাতে পিছন থেকে আবির্ভাব হয় ওই গোঁফওয়ালা ভদ্রলোকের। তারই লম্বা পেট মোটা ছায়াটা পড়েছিল আমার সামনের দেওয়ালে। অন্তত বিজ্ঞান সেটাই বলে, আর এখন মনকে বিজ্ঞানের সান্ত্বনা দেওয়া ছাড়া আর উপায় নেই, তাই সেটাই মেনে নিলাম। তবে ভূতেদের যে ছায়া পড়ে না, এই কথাটা বিজ্ঞান বলেছেন নাকি মনে পড়ল না এ সময়। সেই বাঁচখাই গলাটা আবার গর্জে উঠল। আপনি এখানে কেন, কি করছেন? আমি উঠে বসে একটু জল খেয়ে ধাতস্থ হয়ে বললাম, মানে আগে আমি দেবকুমার মুখুজ্জে, নিবাস দিনেশপুর। ট্রেন এসে নামিয়ে দিয়ে যায় এই মতিহার স্টেশনে, কিন্তু আমায় যেতে হবে 5 ফোঁতায়। সে পথ এখান থেকে তো অনেকটা, পায়ে হেঁটে যাওয়াটা তো সম্ভব নয়। কিন্তু এমন দুর্যোগের রাতে যেখানে একটা ষাঁড় মেয়ের দেখা নেই, সেখানে রিক্সার দেখা পাওয়া নিতান্তই অস্বাভাবিক, তাই বাধ্য হয়ে এখানে এলাম। আচ্ছা, একজন বলছিলেন এই আশেপাশে নাকি নীলকুঠি বলে একটা হোটেল রয়েছে, ওটা কত দূর? ভদ্রলোক এবার আমার সামনে এসে বসলেন। আলো নিভিয়ে বসার জন্য তার মুখের কোনো ভাবভঙ্গি বা আমি তখন স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। ভদ্রলোক বললেন, নীলকুঠি বলে একটা জায়গা 5 ফোঁতা যাওয়ার পথে পরে শুনেছিলাম, কিন্তু ওটা তো পরিত্যক্ত বলে মনে হয়, কখনো যাইনি ওখানে। সম্ভবত ওটা একটা হোটেল ছিল। এই গণ্ডগ্রামে মনে হয় ওই একটাই হোটেল ছিল, কিন্তু আমি এই স্টেশনে কাজে আসার পর থেকে কখনো ওখানে কাউকে যেতে দেখিনি। তাও আমি প্রায় 4-5 বছর হয়ে গেল এখানে কাজে এসেছি। আমার এখন একটু বেশ ভালো লাগছে। একটা কারো সঙ্গ পেয়ে মনের ভিতরে জমে থাকা ভয়গুলো পালিয়ে যাচ্ছে ক্রমশ। নেহাতি একা অন্ধকারে একটা মানুষ কত কি ভেবে নেয়। অন্য সময় ভিড় হলে তা বড্ড বিরক্তির কারণ হয় আমার কাছে, কিন্তু আজ এই মুহূর্তে একটা মানুষের কত বড় প্রয়োজন সেটা টের পাচ্ছি। আসলে রাতটা মাথা গোজার মতো একটা জায়গা হলে ভালোই হতো আর কি। এভাবে তো বসে থাকা যাবে না। আপনি যেহেতু স্টেশন মাস্টার, তাই আপনাকে বলতে আমার কোনো অসুবিধা নেই। আসলে আমি একটা গ্রামীণ বেসরকারি ব্যাংকের চাকরি করি, তারই ইন্স্যুরেন্সের টাকা আমি একজন মৃত ব্যক্তির স্ত্রীকে দিতে এসেছি, সাথে করে সমস্ত শৈশবোধ বুঝে নিতে আর কি। সঙ্গে অনেকগুলো টাকা পয়সা নিয়ে এভাবে রাত কাটানোটাকে ঠিক নিরাপদ বলে মনে হচ্ছে না আমার, তাই একটা থাকার জায়গা হলে আর কি। কিছুক্ষণ অপর দিক থেকে কোনো উত্তর এলো না। তারপর ভদ্রলোক আবার তার স্বভাবসিদ্ধ বাঁচখাই গলায় বললেন, না, কথাটা ভুল নয়, আপনি বরং কোনো হোটেলে গিয়ে উঠুন। আমিও কোয়ার্টারে চলে যাব, সেখানে সবাই আছে। এমন দুর্যোগের রাতে স্টেশনের মধ্যে একা অন্ধকারে বসে থাকাটা আমারও ঠিক ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে টর্চ আছে তো? আমি একটু ঘাবড়ে গেলাম। সত্যি তো, অন্ধকারে টর্চ না হলে তো মুশকিল পথ চলা। মাথা চুলকে বললাম, মানে ছিল, মানে বাড়িতে আছে, তাড়াহুড়ে আনতে ভুলে গেছি। আচ্ছা, অসুবিধা নেই, সামনেই তো আমার কোয়ার্টার রয়েছে, আমি ঠিক ধীরে ধীরে চলে যাব। আপনিও ওইটুকু পথ আমার সাথে চলেন, তারপরে আমি কোয়ার্টারে ঢুকে গেলে আপনি না হয় টর্চটা নিয়ে সামনে রাস্তা ধরে এগিয়ে যাবেন। যতদূর মনে পড়ছে হোটেলটা এই বড় রাস্তার উপরেই ছিল। এই না না না, আপনার দরকার লাগতে পারে তো টর্চটা, অন্ধকারে রাত বিরতে পথ চলতে গিয়ে, তাই না? আমি তো কোয়ার্টারের ভিতরে চলে যাচ্ছি, আমার আর কিসের দরকার টর্চের? আপনি বরং এতটা রাস্তা একা একা যাবেন পথে ঘাটে, এমন অবস্থায় টর্চটা রাখা ভালো। আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম যে আমার ঠিক কি করা উচিত, কিন্তু হাত ঘড়িতে 7:15 বেশি সময় দেখাচ্ছে বলে আমি আর দেরি করলাম না। কারণ যত দেরি করব তত বেশি রাত ঘনিয়ে আসবে, তত বাড়বে দুর্যোগ, ততই বাড়বে ভয়। এখনো অনেকটা রাত বাকি রয়েছে। সামনে যদি কোনো হোটেল পড়ে তাহলে সেখানেই বরং রাতটা কাটানো যাবে। সকালে উঠে আবার না হয় 5 ফোঁতা গ্রামের প্রিয়দর্শী বাবুর বাড়িতে পৌঁছে যাওয়া যাবে। ব্যাগে করে একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম এই লক্ষ্যে। অবশেষে আমার সামনে বসে থাকা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে টর্চটা নিতে রাজি হলাম। ভদ্রলোককে মনে মনে বেশ অনেকটা সুনাম করলাম। আজকালকার দিনে যে বলে মানুষের সাহায্যই বা কজন করেন, কৃতজ্ঞতা রাখতে বললাম, একজন অচেনা মানুষ হয়ে আপনি আমার জন্য অনেক করলেন, ভগবান আপনার মঙ্গল করুক। কিন্তু তুমি হে ছোকরা, আমায় দেখে প্রথমেই যে ভূত ভেবে বসলে,
অবশ্য এমন অন্ধকারে শালবনের মধ্যে জেগে থাকা এক চিলতে মতিহার স্টেশনের নির্জন ঝড় বৃষ্টি রাতে আমার মতো পেট মোটা লোককে ভূত ভেবে বসাটা খুব একটা অস্বাভাবিক নয়। অন্যদিন আমিও বেশ রাত পর্যন্ত স্টেশনে কাটাই, যতক্ষণ না অন্য একজন এসে স্টেশনে বসে। আজকে আমার নাইট ডিউটি ছিল, কিন্তু আজ এই অবস্থায় স্টেশনে ভুল করে একটা চোরও আসবে না সেই বিষয়েও আমি নিশ্চিত। আসলে এদিকে পথঘাট ভালো নয়, লোকে নানান রকম কথা বলে। কি কথা বলেন? কথাটা সত্যি কতটা কি জানি নে, লোকের মন গড়া কথাও হতে পারে। গায়ের লোক, তার উপর এমন বড় বড় ঘন অন্ধকার জঙ্গল, দূর থেকে দেখলেই ভয়ে গা ছমছম করে। সেখানে ভূতের তকমা লাগিয়ে দিলে বিশ্বাস করাটা কিছু অস্বাভাবিক নয়। তোমার বয়স অনেক কম আমার থেকে, তাই তুমি করেই বলছি। আমি চাইলে কোয়ার্টারে আজকের রাতটার মতো তোমার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু ওখানে আমি ছাড়াও আরো অনেকে থাকেন, তাই সেদিক দিয়ে একজন অচেনা পথচারীকে রাখার মতো বড় মন কারোর হয়নি। না না, কোনো সমস্যা হবে না আমার। সামনের পথে নিশ্চয়ই কিছু পেয়ে যাব। আর তাছাড়া হাতে টর্চটা তো আছে, ভয় নেই আর। বৃষ্টি ততক্ষণে অনেকটাই ধরে এসেছে, কেবল ফিস ফিস করে বৃষ্টি পড়ছে। তবে ছাতা আমরা দুজনের কেবিনেই নেই। ছাগল তাড়ানো বৃষ্টিতে ছাতা খুব একটা ব্যবহার করে না মানুষজন। ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গিয়ে টর্চের আলোতে দেখলাম সামনে কয়েকটা লাল রেলের কোয়ার্টার আছে। সেখানে ভেতর থেকে খুব মৃদুমন্দভাবে হালকা মোমবাতির হলুদ ছায়া চারপাশে ছড়িয়ে পড়েছে। সেই আলোতে চারপাশটা কেমন যেন মায়াবী অন্ধকারের মতো লাগছে আমার কাছে। আচ্ছা, তাহলে আমি আসি, তুমি সাবধানে যেও। ফেরার দিন হয়তো দেখা হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনিও খুব ভালো থাকবেন। উপকার করার জন্য অনেক ধন্যবাদ। ভদ্রলোক এবার ঘরের দিকে চলে গেলেন। আমি আরো কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। চারপাশটা আরো ভালো করে দেখে নিলাম। টর্চের আলো জ্বলেছিল, তাতেই দেখলাম কোয়ার্টারের সামনে বেশ কয়েকটা লোক লম্ফ জ্বালিয়ে বসে তাস খেলছে। পাশে রাখা বেশ কয়েকটা বাংলা মদের বোতল। আজ একদম জমিয়ে ছাড়বো রে সারা। তোদের দ্বারা হবে না, এটা আমার। এই ঝড় বৃষ্টিতে কিন্তু একটা চাই রে। যতদূর বুঝতে পারলাম এরা হলো লেবার শ্রেণীর লোক। সম্ভবত রেল স্টেশন পরিষ্কার ধোয়া মোছা অথবা মালপত্র বওয়ার কাজ করে। অন্তত তাদের কথাবার্তা আলাপ আলোচনাতে তাই মনে হচ্ছিল। আমার সাথে স্টেশন মাস্টারের কথা হচ্ছে শুনে তাদের মধ্যে থেকে একজন আমার দিকে ঘুরে জিজ্ঞাসা করলো, আরে বাবা, এমন ঝড় বৃষ্টির রাতেও আপনি কোথায় যাবেন? হ্যাঁ, লোকটার গলায় নেশার ছাপ একদম স্পষ্ট। একরকম মাতালের মতো ঘোর হয়ে থাকতে থাকতেই সে কথাগুলো বলল আমায়। হাতে তাসের বান্ডিল তার। ভদ্রতার খাতিরে বললাম, আসলে আমি একটা ঘর খুঁজছি, রাতটা থাকবো বলে। সামনে শুনলাম নীলকুঠি বলে একটা হোটেল রয়েছে, সেখানে যাচ্ছি। আমার কথা শুনে শুধু ওই লোকটি নয়, তার সাথে আরো যে কজন তাস খেলছিল তারা সকলে হো হো করে হেসে উঠল। একজন মাতাল গলায় বলল, আজ রাত সাজনায় মেরে হাভেলি বার। তো বাবু, আপনি কি মাথা ঘুরতে যাবেন নাকি? আরো একটা কণ্ঠস্বর, দূর কার্তিক, ও হোটেলকে কেউ মাথা গুঁজতে যেত নাকি শালা? গলা অব্দি মদ গিলে মেয়ে ছেলে নিয়ে দরজা বন্ধ। উফ ভাই, কি মাল! একেবারে ডাবকা ডাবকা পাকা আম যেন। তা মশাই, আপনার কি চাই? আপেল নাকি লেবু? বাংলা না ইংরেজি? সম্মিলিত আরো বেশ কয়েকটি হাসির হট্টগোল শোনা গেল। মাতালের প্রলাপ ভেবে রাগ করেও করলাম না।
এদের কথা কানে নিয়ে লাভ নেই। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে এদের পেটে সামান্য মদ না পড়লে এরা থাকতে পারে না। তাই সারাদিনের সমস্ত পরিশ্রম ভুলতেই ওরা এটা করে থাকে। আর কম দামি বাংলা মদ পেটে পড়লে যে কোনো মানুষই এমন ভুলভাল বকে, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু ওদের কথাগুলো শুনেও আমার কেমন জানি একটা অস্বস্তি হতে লাগলো। মদ মেয়ে ছেলে কথাগুলো কানে বড্ড বাজলো আমার। এই বাবুকে দেখে তো বেশ বড় ঘরের ছেলে মনে হচ্ছে রে। আরো একজন পাশ থেকে বলে উঠলো, আরে কাবের নেজায় পড়লে ছোট কি বড় সবাই এক সালা। পেটে মদ পড়লে কে বাবু আর কে কুলি। আর নীলকুঠির মালগুলা সবগুলা মায়েরি। উফ, এই দাঁড়া দাঁড়া, বড়লোক বাবু নীলকুঠি কেন যাবে? ওরা তো বন্ধ না? আমরা তো সব মুখে মুখে শুনে বড় হলাম। ভাগ্যিস যদি নীলকুঠি বন্ধ হওয়ার আগে জন্মতো, এই মদ গিলে আর জান শেষ করতাম না। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না মাতালের প্রলাপ শোনার জন্য। শেষের পুরো ব্যাগটা তখনও কানে এসে পৌঁছয়নি। নীলকুঠি নাকি বন্ধ? ধস, তা হয় নাকি? আরো একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে পা চালাতে লাগলাম। কাঁধে একটা ব্যাগ ঝুলছে, পায়ে কাপড়ের প্যান্টটায় তখন কাদা মাটি মাখামাখি অবস্থা। এক হাতে ছাতা আর অন্য হাতে টর্চটা ধরে আছি। অসহায়ের মতো পথ চলছে। পা দুটোই বেশ ব্যথা হচ্ছে। আসলে একভাবে 3 ঘন্টা সময় বসি না কখনো। জুতোটায় কাদা মাটি লেগে চটকা চটকি অবস্থা। কিন্তু আজ এতটা সময় ট্রেনে বসতে হয়েছে, তারপরও অনেকটা সময় স্টেশনে কাটাতে হয়েছে। তাই পায়ে ব্যথা হওয়াটা খুব বেশি অযৌক্তিক নয়। নিজের মনে পথ চলছে একা। বৃষ্টির বেগ থেমে থেমে বাড়ছে আবার কমছে, কিন্তু একটা শীতল হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বর্ষাতেও বইছে সেই ভয়ানক রাতে। আমার হাতের তালু মারাত্মক ঠান্ডা, সেটা বুঝতে পারলাম। মাথার মধ্যে বেশ কয়েকটা চিন্তা পাক খাচ্ছিল। ট্রেনের মধ্যে লোকটা কোথায় অদৃশ্য হয়ে গেল? কিভাবে ওইটুকু সময়ের মধ্যে সে চলে গেল অন্ধকারে? উনিও কি মাতালগুলোর মতোই ইঙ্গিত করেছিলেন কিছু? কেন বললেন উনি ও বাড়ি ঠিক নয়? আবার কুড়িগুলোও কি সব মেয়ে ছেলের কথা বলছিল? কেমন একটা উত্তেজনা মাখানো ভয় কাজ করতে শুরু করে দিয়েছে আমার মনের ভেতরে। একটা অজানা টানই হোক বা কৌতূহলী, আমি ক্রমশ চলছিলাম সামনের পথে। পকেটে তখন না খাওয়ার সিগারেটটা ছিল, সেটাই ধরিয়ে টান দিলাম যাতে করে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো একটু কমে। বেশ কিছুটা হাঁটার পরে আমার সামনে পড়ল একটা মস্ত গাছ। সামনে গিয়ে দেখি আর এক বিপদ। রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে 2 দিকে। মহা ফাঁপড়ে পড়া গেল তো, এখন কোন পথে যায়? কিন্তু তখনই সমস্ত ধ্যান চেতনাকে উপেক্ষা করে পিছন থেকে সেই ভয়ানক কণ্ঠটা ভেসে এলো। রাস্তা খুঁজে পাচ্ছেন না বুঝি? আমার সাথে চলেন, আমি চিনি নীলকুঠি, আপনাকে চিনিয়ে দিচ্ছি। ভয়ে শুকিয়ে গেল আমার গলা, মুখ, ঠোঁট। এও কি সম্ভব নাকি? এতদিনের সব বিশ্বাস, যুক্তি সব মিথ্যা। তাহলে নিজের কান, চোখ, অনুভূতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেললাম আমি। সামনে গাছের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলাম। পিছন ঘোরার সাহস আমার হলো না, কারণ আমি জানি পিছন ঘুরলে আমি দেখতে পাবো সেই ভয়ানক কণ্ঠের অধিকারী মানুষটিকে, যাকে আমি সামান্য চিনি। কথা বলেছি ট্রেনের অন্ধকারে বসে, অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনের সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে। কিন্তু তবুও সাহস হলো না পিছনে ফেরার। ঠক ঠক করে কাঁদছি। কি হলো, যাবেন না? সেখানে কিন্তু খুব আদর যত্ন পাবেন আপনি। তারপর কিছু সময় সবকিছু নিস্তব্ধ। আবার ভেসে এলো কণ্ঠস্বর। আচ্ছা, আপনি কি বিবাহিত? আমি এবার ইষ্ট দেবতার নাম নিয়ে পিছনে ঘুরলাম। অন্ধকার চাপ চাপ, কিন্তু টর্চের আলোটা পিছনে ফেলতেই লোকটির চেহারা এবার স্পষ্ট করে নজরে এলো। কালো চাদর মোড়া, পরনে নোংরা ধুতি। এবার মুখটা প্রকট হলো লোকটার। ডান গালে একটা বড় আঁচিল, মুখটা শুকনো ফ্যাকাশে ধরো,
চোখগুলো সাদা সাদা, ভিতরের দিকে ঢোকানো, গলার কাছে কণ্ঠনালীটা সামনের দিকে অস্বাভাবিক রকম বেরিয়ে আছে। লোকটাকে কেমন দরিদ্র অসহায়ের মতো লাগলো আমার দেখে। বহুদিন অনাহারে অনাদরে শুকিয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। নিজেই 2-3 বার জোরে জোরে শ্বাস টেনে নিজেকেই বললাম, হয়তো অন্ধকারে তখন বুঝতে পারিনি লোকটা কোথায় গেল। এখন না হয় কাকতালীয় ভাবে দেখা হয়ে গেছে, আবার অস্বাভাবিক কিছু তো নয়। আসলে আমি নিজে অন্ধকারে ভয় পাচ্ছি। ছোট থেকে দিদা ঠাম্মার মুখে এত ভূতের গল্প শুনেছি, তারই প্রতিফলন এসব অহেতুক ভয়। লোকটি খালি মাথায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। বললাম, আসলে আমি বুঝতে পারছি না কোন রাস্তাটায় পড়বে নীলকুঠি, তাই। ওই জন্যই তো আমি এসেছি। আপনাকে তো পৌঁছে না দিলে আমার তো কাজ বাকি রয়ে যাবে। আপনাকে পৌঁছে দেওয়াই তো আমার কাজ। কতদিন শরীরে মনে উপোস বলুন তো। আমার কেমন যেন একটা খটকা লাগলো, কিন্তু পেটে খিদে আর শরীরের ক্লান্তি থাকার জন্য আর কিছু কথা বাড়াতে ভালো লাগলো না। কতক্ষণে পৌঁছাতে পারবো এটাই অনেক বড় কথা। বললাম, চলুন তাহলে এগোনো যাক, বৃষ্টিটাও কমে আছে, আবার কখন এসে পড়বে। ঘড়িতে দেখলাম 8:25 বাজে। পথে হাঁটতে লাগলাম। আমার সামনে ওই ভদ্রলোক, পিছনে আমি। অতি আশ্চর্যের বিষয়ে এই পথে একটাও বাড়িঘর কিংবা জনবসতির চিহ্ন পর্যন্ত নেই। দুই পাশে শাল গাছ, অশ্বত্থ গাছ মাথা উঁচু করে প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। মেঠো পথ, তার মধ্যে মধ্যে কাঁকড়ের মতো মাঝে মাঝে পাথর বা গাছের ডাল জুতোর ওপর দিয়েও ফুটছে। লোকটিকে অনুসরণ করে এগোচ্ছে। লোকটির হাতের তালুর মতো চেনা রাস্তাটা, কারণ অন্ধকারেও লোকটি কোনো আলো ছাড়াই থেমে কোনো সমস্যায় না পড়ে এগিয়ে চলেছে সামনে। কতটা রাস্তা হবে আর কে জানে। আচ্ছা, কে যেন একটা বলছিল ওটাই নাকি মেয়েরা। ওই হোটেলের অনেক বড় গল্প আছে, শুনবেন নাকি? আমার মুখের কথা একরকম কেড়ে নিয়ে চলে গেল লোকটি। বললাম, হ্যাঁ বলুন না, শুনবো না কেন। নীলকুঠি তৈরি হয় আজ থেকে প্রায় 100 বছর আগে। এই মতিহারপুরের এক বড় ব্যবসায়ী সামান্য রেস্তোরাঁ খোলার জন্য নীলকুঠি বানিয়েছিল, কিন্তু পরে সেই কুঠি অন্য কিছুতে রূপ নেয় সময়ের সাথে সাথে। হঠাৎ কিসে যেন পা বেঁধে পড়ে গেলাম আচমকা। টর্চটা মাটিতে পড়ে ওটা 2 হাত দূরে ছিটকে গেল। ডান হাতটাই বেশ ভালোই ব্যথা পেলাম। মাটিতে পড়ে গিয়ে 2 হাতে ভর দিয়ে উঠতে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য বিন্দু মাত্র প্রস্তুত আমি ছিলাম না। একটা মুহূর্তের জন্য মনে হলো এই বুঝি হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো আমার। এতক্ষণে লোকটার পায়ের দিকে তাকাইনি, এবার টর্চের আলোয় একরকম ভুলবশত তাকিয়ে ফেললাম। যে গম্ভীর ভয়ানক লোকটাকে ট্রেনে দেখে ভয় পেয়েছিলাম, যে লোকটাকে এই পথে দেখে নানান কথা মনে হয়েছিল, যে লোকটা এতক্ষণ আমার সামনে হেঁটে হেঁটে পথ চলছিল, সেই লোকটার পা দুটো পিছন থেকে ঘোরানো সম্পূর্ণ। বুকের ভিতরটা ধড়াস ধড়াস করে উঠল। নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না, যেন উঠে বসতে পারার মতো শক্তিটুকু আর অবশিষ্ট নেই আমার। লোকটির শরীরটা শূন্যে ভাসছে, পা দুটো পিছনে ঘুরিয়ে। এবার বুঝলাম তার কেন কোনো আলোর দরকার হয় না, কারণ লোকটি এ জগতের কেউ নয়, মৃত্যুর পরবর্তী জগতের লোক। কোন রকমে উঠে সোজা দৌড়ে চলে গেলাম বনের আরো ভেতরে। প্রায় 5-7 মিনিট ছোটার পরে একটা গাছের প্রকাণ্ড কাণ্ড ধরে হাঁপাতে থাকলাম। ব্যাগে রাখা জলটুকুর সবটুকুনি পেটে ঢেলে নিয়ে দাঁড়িয়ে রইলাম ওইভাবে। দাঁড়িয়ে হাঁপাচ্ছি। বৃষ্টি প্রায় নেই, তবে ঠান্ডা বাতাস শোঁ শোঁ করে আওয়াজ করে বইছে। হঠাৎ কতগুলো ঝুমুরের শব্দ, সাথে বেশ কয়েকটি নারী পুরুষের সম্মিলিত আওয়াজ কানে এলো। খিলখিল করে হাসির শব্দ কানে আসছে। সুন্দর একটা আতরের গন্ধও নাকে আসছে আমার।
শরীরটা কেমন যেন কেঁপে উঠল বার কয়েক। সামনে কোনো হোটেল আছে বলেই মনে হলো। তার মানে নীলকুঠিতে পৌঁছে গেছে অবশেষে। ওহ, একটু প্রাণীর আশা খুঁজে পাওয়ায় মনটা সেই মুহূর্তের জন্য খুব খুশি হয়ে গেল। পিছনে যতটা দূর দেখা যায় টর্চের আলোতে তাতে দেখলাম পিছনে অনন্ত কেউ নেই, সেই লোকটিও নেই। আবছা আলো আর শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম সামনের দিকে। কয়েক পা এগোতেই চোখ ধাঁধানো আলোয় মুহূর্তে চোখটা ঝলসে গেল। সাথে কত লোকের আগমন। জায়গাটা তরল নেশার দ্রব্যের গন্ধে মোমো করছে। আরো সামনে এগোতেই দেখলাম দুইজন অল্প বয়সী মেয়ে একটি ধুতি পাঞ্জাবি পরা লোকের কাঁধে হাত রেখে হাতে সোডা নিয়ে পান করছে আর রগড়ে মেতে আছে। মেয়ে দুটোর পোশাক আর সাজও কেমন যেন চটুল। ঠোঁটে চড়া লাল রং, হাতে গলায় চটুল অলংকার, ঝলমলে পোশাক। বুঝতে বাকি রইল না এরা কারা। বুঝলাম কেন ওই লোকটাই বা কেন ওই মাতারগুলো নীলকুঠির কথা শুনে হেসেছিল। আসলে এটা যেমন হোটেল সাথে বেশ্যাখানা, পৃথিবীর সুপ্রাচীন ব্যবসার অন্যতম একটা ব্যবসা। এটা কখনো এমনই বিপদে পড়তে হয়নি আমাকে জীবনে এর আগে। আশেপাশে আর কোথাও মাথা গোজার জায়গা নেই। তার উপর কিছুমাত্র আগে দেখা সেই বিভীষিকা মূর্তির কথা মনে করতেই সারা শরীর শিউরে উঠল আমার। কোনোভাবে একা পথে যাওয়ার আর কোনো সাহস হলো না। নিজের 25 বছরের জীবনে কোনো বদনাম করতে পারেনি কেউ আমার। সামান্য কটা সিগারেট আর খুব কম সময়ে মদ ছাড়া আর কোনোদিনও কিছুতে নেশা ছিল না আমার। আর মেয়ে মানুষ বলতে বিন্নিকে ভালো লাগতো, কিন্তু সেও যৌবন বয়সে প্রথম পদার্পণে। বয়স তখন 20-21। রোজ নাইতে এলে ওকে দেখার লোভ জাগতো। ওর নরম শরীরটা কতবার যে কল্পনায় ভেবেছি। ওহ, তারপর হঠাৎ বিয়ে হয়ে গেল বিন্নির। কখনো ওকে বলা হয়নি মনের কথাটা। তারপর নিজের ব্যবহারে লাগাম টেনেছিলাম। কিন্তু ভাগ্যের ফিরে আজকে আরো কিছু ভাবতে যাচ্ছিলাম, কিন্তু পেটে খিদেই ছুঁচো দৌড়ানো টের পেতেই আর দাঁড়ালাম না। নিশ্চয়ই কিছু খাবার পাওয়া যাবে এই আশাতে সামনে গেলাম। সামনের একটা দোকানে গরম রুটি সেঁকতে দেখলাম একজনকে। পাশে রাখা মদের বোতল, নেশার দ্রব্য। বেশ কয়েকটা লোক সেখানে বসে খাচ্ছে, তবে বেশিরভাগই মেয়ে মানুষ নিয়েই ব্যস্ত। আমি সামনে এগিয়ে গিয়ে বললাম, আগে গরম হাতে গড়া রুটি হবে? দোকানি আমার দিকে তাকিয়ে হেসে বলল, রুটি, মন, মাংস, মেয়ে ছেলে সবই আছে। একজনকে নিয়ে ঘরের দরজায় ছিটকিনি নিয়ে। না না, এখন আপাতত রুটি আর তরকারি দিন, আর একটা বোতল। শেষের কথাটা কেন জানি না মুখ ফসকে বেরিয়ে এলো আমার। নিজেকে সামলাতে পারলাম না। হয়তো কিছু কিছু জায়গায় এমন দোষ থাকে, কিছু পরিবেশ গুণ থাকে যেখানে অনেক কথা এমনি বের হয়, পাশবিক প্রবৃত্তি যাকে মনে। আমার মনটাও হয়তো নিজের চেনা গ্রাম ছেড়ে এতটা পথ এমন বিপদের মধ্যে পেরিয়ে আসার পরে একটু আরাম চাইছিল, একটু উপভোগ চাইছিল। খিদের জন্য পরপর 5টা রুটি সাবার করে দিলাম তরকা দিয়ে। তারপর পেটে পানিও পড়তে সারা শরীরে একটা উত্তেজনা বয়ে গেল। কে দেখছে এখানে আমায়? কেউ না। বয়সটা তো কম হলো না। নিজে উপার্জন করে নিজের শখ আহ্লাদ মেটানোর কথা ভাবিনি কখনো। আজ একটু চেনা ছকের বাইরে এলে কি হবে? নিজেকে মিশিয়ে দিতে ইচ্ছে করছে এই নব উচ্ছ্বাসের প্রাঙ্গণে। পেটে যত পানিও পড়ছে ততই আমার ভিতরে এতদিনে দমিয়ে রাখা ইচ্ছেগুলো এমন গ্রামের ভিতর, শালবনের ভিতরে বসে মাথা চাড়া দিচ্ছে। মনে মনে ভাবলাম, একটা রাত না হয় অন্যভাবে কাটলো। কাল সকালে সমস্ত পাপ মুছে ফেলে চলে যাব কাজে। কেউ জানতে পারবে না এই নীলকুঠির কথাটা। চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখলাম সবাই নেশায় চোর। মেয়েগুলোর আদুরে আহ্বান বারবার আসছে আমার কাছে। বারবার তাদের নরম আহ্বান গলা, ঘাড়, বুক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। শার্টের বোতামটা খুলে দিলাম। স্টেশন মাস্টার, মতিহার স্টেশন, সেই অদ্ভুত পা ঘোরানো লোক, বল্টু, ছোট পিসিমা, বিন্নির অনাবৃত পিঠ, সবই চোখের সামনে থেকে একটা একটা করে ছবির মতো মুছে যাচ্ছে আমার। নীলকুঠির ঝলমলে আলো, আতরের উগ্র গন্ধ
আর আমার থেকে 5 হাত দূরে বসে থাকা একটা মেয়ের দিকে তাকিয়ে আমার সব ঘুরিয়ে গেল। মেয়েটা অন্যদের মতো অত চটুলতা করছে না, বরং বারবার ভয় ভয় ভাবে এদিকে সেদিকে তাকাচ্ছে। হাতে নেশার দ্রব্য থাকলেও তা মুখে নিচ্ছে না। মেয়েটির পরনে লাল রাজস্থানী ঘাগরা, উপরে সবুজ জামা, কিন্তু তাতে শুধু ভরার বুকটা আটকানো আছে। তার নিচে থেকে সুগভীর নাভিটা স্পষ্ট। মেয়েটির বয়স বেশি নয়, বড়জোর 18-19। মেয়েটার আকর্ষণীয় জিনিসটা হলো মেয়েটার ডান গালে একটা জরুল। সেটা কি সুন্দরভাবে সৌন্দর্য বাড়িয়েছে। বিন্নিকে নিয়ে দেখার স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু বিন্নির মতো পিঠ তো আরো আছে। যেমন এই মেয়েটার। হাতে বোতলটা নিয়ে মেয়েটার কাছে গেলাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে একটা পেশাগত স্বভাবসিদ্ধ চটুল হাসি হাসলো। গায়ে আতর ছড়িয়ে দিয়ে আমার গলায় পরিয়ে দিল একটা ফুলের মালা। তারপর হাসিতে লুটিয়ে পড়লো আমার গায়ে। কি সুন্দর গন্ধ গায়ে। আমার সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে উঠল। মেয়েটি একটা আস্ত পান তুলে নিয়ে নিজে একটা খেলো, আর একটা আমার মুখে দিয়ে বলল, বাবুর মনে হচ্ছে এদিকে চোখ আটকেছে। তা বাবুকে আজ নতুন মনে হচ্ছে। চাকরি করিস নাকি রে? হ্যাঁ, ওই শালে এই চুমকির কিন্তু বাজার আছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আজ তোর পরেও আবার দুটো আছে। তবে মেয়েটা যে কথাগুলো নিজের মন থেকে বলছে না সেটা নিশ্চিত, কারণ সেখানে বলি বলছে, সেটা কথাতেই স্পষ্ট। তবে এখন আমার কি বা এসে যায়। মেয়েটা আমার হাত ধরে টেনে নিয়ে গেল একটা ঘরে। ঘরটা ছোট, অল্প রঙিন আলো, আর পাট করে গুছিয়ে রাখা বিছানার চাদর, সামনে রাখা কৃষ্ণের মূর্তি। গ্লাসে মদ ঢেলে মেয়েটা আমার সামনে গ্লাসটা রাখলো। আমিও তাতে চুমুক দিলাম। এবার নিজেকে আমিও আর সামলাতে পারলাম না। শ্বাস প্রশ্বাস ক্রমে ঘন হচ্ছিল আমার। চমকির শরীরের মধ্যে ওর ডান গালে জরুলটা আমায় বড্ড টানছিল। ওটা যেন বড্ড চেনা। চমকির কোমল শরীরটা ধীরে ধীরে নিরাবরণ করলাম। জীবনে অত কাছ থেকে এই প্রথম নারীকে স্পর্শ করলাম আমি। কতক্ষণ ধরে নিপুণভাবে চমকি নিজের সবটুকু আমায় দিচ্ছিল খেয়ালই নেই। হঠাৎ চোখের সামনে একটা মূর্তি ভেসে এলো। সেই ট্রেনের ভিতরে বসা লোকটা কোত্থেকে যেন ঘরে এসেছে। ভয়ের সমস্ত শরীর শিউরে উঠে বসে পড়লাম। এক ঝটকায় হাত ধরে ছিটকে ফেলে দিলাম চমকিকে। ঘরের ভিতরে আলো বাড়িয়ে দেখলাম ঘরে কেউ কোথাও নেই, কিন্তু ঘরের ভিতরে একটা জিনিস দেখে আমার চোখ সেখানে আটকে গেল। আমি স্পষ্ট দেখলাম চুমকির খাটের ঠিক মাথার উপরে একটা সাদা কালো ছবি, আর সেই ছবিটা আর কেউ নয়। আমার জীবনের সব থেকে ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যে ট্রেনে বসা অচেনা লোকটিকে দেখা। সেই লোকটা আমায় চমকে উঠে বিছানায় বসতে দেখে আমার দিকে তাকিয়ে চুমকি বলল, কি হয়েছে? এমন করছো কেন? এই ছবিটা কার? তুমি তুমি কোথায় পেলে চুমকি? এই লোকটাই কোথায় পেলে? এর যে অনেক বড় গল্প গো। বেশ্যার সাথে রাত কাটাতে এসে গল্প শুনবে? এ কেমন ধারা পুরুষ তুমি? তোমার যে সময় চলে যাবে। বেশ্যার গল্প কেউ পয়সা খরচ করে শোনে নাকি? না 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 না, তুমি বলো, আমি শুনতে চাই। ওই লোকটা আমায় এই নীলকুঠির ঠিকানা দেয়। কে উনি? তুমি বলো চুমকি, আমি সবটা শুনবো। আসলে এই নীলকুঠি প্রথমে ছিল হোটেল, আর মতিহার স্টেশনে কাজ করা লোক মাঝে মাঝে খেতে আসতো। কিন্তু হোটেলে একে একে শুরু হয় চোরাগোপ্তা কাজ, নেশার জিনিস, মেয়ে মানুষ, সবকিছু। ধীরে ধীরে এই ঘন শালবনের ভিতরে এমন নিঝুম প্রান্তে মানুষ তার শারীরিক পাশবিক ক্ষুধা নির্যাতন মিটিয়ে রেখে যেতে থাকে। ধীরে ধীরে বাংলার অন্যতম চোরাগোপ্তা বেশ্যাখানা হয় এই নীলকুঠি। প্রচুর পুরুষের আগমন ঘটে, আর প্রচুর পুরুষের চাহিদা মেটাতে প্রয়োজন পড়ে প্রচুর মেয়ে মানুষের। আমি ছিলাম ওই জঙ্গলেরই এক আদিবাসী সম্প্রদায়ের মেয়ে। বাবা সারাদিন মদ খেত আর পয়সা চাইতো মায়ের থেকে। মা পয়সা না দিলে মাকে মারধর করত। মা লোকের বাড়ি খেটে
বনে জঙ্গলে কাঠ কুড়িয়ে বিক্রি করে যা পয়সা হতো তাই দিয়ে আমাদের 3 ভাই বোনের পেট চালাতো। কিন্তু এভাবে বেশি দিন চললো না। মা অকালে চলে গেল আমাদেরকে ছেড়ে। আর তখনই নীলকুঠি থেকে খবর এলো প্রচুর মেয়ে লাগবে, আর প্রতিটি মেয়ের জন্য মোটা টাকা দেওয়া হবে, মোটা অঙ্কের টাকা। কথাটা কানে এলো আমার বাবার। আমি ছিলাম বাড়ির বড় মেয়ে, বয়স 16 তখন। ছোট থেকেই পেটে ভাত না পড়লে কি হবে, শরীর তৈরি হয়েছিল নিজের মতো। সেটাই কাল হলো। ভুলিয়ে ভালিয়ে বাবা এনে মোটা টাকায় বিক্রি করে দিল আমায়। তারপর রোজ রাতে অমানবিক নির্যাতন, যন্ত্রণা সব সহ্য করতে শুরু করলাম। পেটে 3 বেলা ভাত পড়তে থাকলো। কত কত মরদ এসে নিজেদের সমস্ত পাপ মিশিয়ে রাখতো এই নীলকুঠির মাটিতে। সারা রাত লাল নীল আলোর খেলায় আর উগ্র নেশার গন্ধে, আতরের গন্ধে ভরে থাকতো নীলকুঠি। এভাবেই অভ্যেস হয়ে গিয়েছিল। তারপর একদিন চমকে থামলো। ততক্ষণে কিছু মানুষের হুড়োহুড়ি করার শব্দ, ছোটাছুটি করার শব্দ কানে আসতে শুরু করেছে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কারণ বুঝতে পারলাম না। ঘামতে থাকলাম ক্রমশ, কিন্তু কোনো অনুভূতি নেই এই সব কিছু দেখে চমকির। সে কলের পুতুলের মতো ঠাঁই বসে, মনে হচ্ছে রোজই এসব দেখে সে অভ্যস্ত। কি হলো একদিন? বলো বলো কি হলো? চমকি অল্প হাসলো, তারপর বলল, প্রচন্ড যন্ত্রণা, জ্বালা, এই নোংরা শরীর সেদিন ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। মুক্তি ঘটেছিল রোজ রাতের যন্ত্রণা থেকে। সেদিন কিভাবে যেন আগুন লেগে গেল নীলকুঠিতে। তখন সবাই নাগর নিয়ে ব্যস্ত। কিভাবে সেটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেল নীলকুঠি জুড়ে। সারা নীলকুঠি দাউ দাউ করে জ্বলতে থাকলো। তাতেই আমি স্পষ্ট দেখলাম ধীরে ধীরে চমকির শরীরের মাংস গলে গলে পড়তে লাগলো। সমস্ত নীলকুঠির মানুষগুলোর প্রাণ ভয়ে চিৎকারের শব্দ কানে আসছে। একটা আগুনের লেলিহান শিখা দাবানলের মতো ছুটে আসছে ঘরের ভিতরে। আমার চোখের সামনে চমকির সারা শরীরের মাংস পুড়ে সারা ঘরটা মাংস পোড়া গন্ধে ভরে আসছে। চমকির পোড়া শরীরটা ধীরে ধীরে গিলে খেতে এলো আমায়। আমার গলাটা টিপে ধরে আমার বুকের উপর বসলো চমকি। এতক্ষণে নরম শরীর আর নেই চমকির। সে এখন একটা প্রেতিনিতে পরিণত হয়েছে। আমার দম আটকে যেতে লাগলো। তখনই দেখতে পেলাম আবার সেই লোকটাকে যাকে ট্রেনে দেখেছিলাম। সে ঠিক আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে। চমকির তার পোড়া গলে যাওয়া শরীরটা নিয়ে তার দিকে তাকিয়ে ভয়ানক কণ্ঠে বলল, বাবা, কেন করলে বাবা? কত টাকা দিয়েছিল ওরা? ওই টাকাটা কি আমার চেয়েও বেশি প্রয়োজন ছিল তোমার? বুড়ো বয়সে তো হাত পা বেঁকে অজানা কি রোগে মরলে। তারপর থেকে এই নীলকুঠির পাশে ঘুরে বেড়াও। কার জীবনে শান্তি হলো বাবা? আমরা তো এইখানে সবাই পুড়ে মরলাম, আর তোমার সেবা করার জন্য আমায়ও ছাড়লো না ওরা। এখানে একবার এলে কেউ ফিরতে পারে না, তুমিও মারা গেলে। এই নীলকুঠিতে সেদিন রাতে আসা সমস্ত মানুষ মরল। বলে কান ফাটানোর শব্দে কাঁদতে থাকলো চমকি। তারপর একটা প্রকাণ্ড আগুনের হলকা দরজা ভেঙে ঘরে ছুটে এলো। প্রচন্ড জ্বালায় আর চোখ খোলা গেল না, জ্ঞান হারিয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে উঠে দেখি কোথায় সেই আলো, কোথায় সে রংচড়ে মহল, কোথায় রুটি তরকা খাওয়ার দোকান? কোথাও কিছু নেই। শুধু একটা কালো আধ পোড়া বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে আমার মৃতদেহটা, কালো হয়ে পুড়ে গেছে। ওই তো টাকা নিয়ে আসা ব্যাগটা। নিজের লাশের দিকে তাকাতে ভালো লাগলো না আর। তাও আবার অমন ভয়ানক পোড়া রাত। ওহ, বড্ড হালকা লাগছে এখন। প্রিয়দর্শী বাবুর স্ত্রীর আর টাকা পাওয়া হলো না। এখন রোজ রাতে আসবো এখানে, রোজ। চমকিকে বড্ড ভালো লেগেছে আমার। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে হাড় হিম করা প্রাপ্তবয়স্ক ভূতের গল্প নীলকুঠির কামুক রাত।
কথক আমি, লোক শশা বিক্রেতা ও 3 নম্বর মাতালের চরিত্রে আমি দিব্যেন্দু গোস্বামী, পিসির চরিত্রে দুর্বা গোস্বামী, স্টেশন মাস্টারের চরিত্রে দেবাঞ্জন মুখার্জি, দ্বিতীয় মাতালের চরিত্রে চয়ন মজুমদার, প্রথম মাতাল ও দোকানির চরিত্রে শুভম রয় চৌধুরী, চুমকির চরিত্রে রূপা মুখার্জি। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা অন্যরকম গল্প শুনতে চাইছেন তারাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।